আমি তরুণ ঘোষ। আজকে দ্বিতীয় পর্ব বেরিয়েছে, শেখ হাসিনার ইন্টারভিউ দ্বিতীয় পর্ব বেরিয়েছে। বিদেশ নীতিতে দেশের স্বার্থকে জলাঞ্জলি, অভিযোগ শেখ হাসিনার। অগ্নি রায় দ্বিতীয় পর্ব আজকে বেরিয়েছে। এতে তিনি মারাত্মক কতগুলো কথা বলেছেন শেষের দিকে। ইন্টারভিউটা যখন শেষ, আজকেই শেষ, শেষের দিকে কিন্তু কতগুলো মারাত্মক কথা বলেছেন, যে কথাগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করলে বাংলাদেশ আবার তার পূর্বের জায়গায় সময় লাগবে, কিন্তু ফিরে আসবে। এবার কি বলা হচ্ছে ইন্টারভিউতে, আমি আগে সেটা পড়ি। তিনি বলছেন দ্রুত মাথা উঁচু করে দেশে ফিরবেন। বলছেন বাংলাদেশের মানুষের মনে আওয়ামী লীগ বিরাজমান, কিন্তু দলের বিরুদ্ধে অভিযোগ তো পাহাড় প্রমাণ দুর্নীতির। দলে ক্ষমতার বেনজল ঢুকে সরকারের পতন ত্বরান্বিত করেছে, এমন কথা উঠে এসেছে। আজ কুর্সি থেকে সরে যাওয়ার 2 বছর পর দলের শুদ্ধিকরণ সম্পর্কে কি চিন্তা ভাবনা রয়েছে শেখ হাসিনার। একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনার জবাব। আজকে বোঝা গেল যে অগ্নি এটা একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনার জবাব, পরিমার্জন বা শুদ্ধকরণ স্বাভাবিক ধারাবাহিক প্রক্রিয়া। কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমরা যথাযথ গুরুত্বের সঙ্গে তা বিবেচনা করেছি। আওয়ামী লীগ অন্যায়কে প্রশ্রয় দেয় না, ক্ষমতায় থাকার সময় অন্যায়ে লিপ্ত মন্ত্রী সাংসদকে শাস্তি দেওয়া হয়েছে। প্রশ্ন করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যে আদৌ নেতৃত্বের শাসন রয়েছে দলের উপরে, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার দল। হাসিনার বক্তব্য, নেতাকর্মীদের বলবো হতাশ হবেন না, আগুনে পড়লেই সোনা খাঁটি হয়, এটি প্রাকৃতিক শুদ্ধকরণ। আজ যারা অত্যাচার সত্ত্বেও দলের হয়ে লড়ছেন তারাই প্রকৃত আওয়ামী লীগ। যারা ব্যক্তিগত স্বার্থের জন্য দলকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন তারা ভুল বদলে ফেলেছেন বা চুপ হয়ে গিয়েছেন। প্রশ্ন, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই পাকিস্তান এবং চীনের সঙ্গে ঢাকার সখ্য বাড়তে দেখা গিয়েছিল। বিএনপি সরকার আসার পরেও তা অব্যাহত। কিভাবে দেখছেন এটা মুজিব কন্যা? তার কথায়, বিদেশ নীতির মূল কথা সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এই বন্ধুত্ব স্থাপনের মূল লক্ষ্য দেশের জনকল্যাণ এবং ভিত ও সাম্য। আমাদের সরকার বন্ধু প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে স্বচ্ছতার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছিল, কিন্তু ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং বর্তমান বিএনপি সরকার উভয় ক্ষেত্রেই দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। এই ব্যাপারে বিশদ বলার সময় এখনো আসেনি। জঙ্গিবাদ প্রসারের আশঙ্কা নিয়েও হাসিনা অভিযোগের আঙুল তুলেছেন বর্তমান সরকারের দিকে। তার অভিযোগ, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশের জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। দেশের 63টি জেলায় একযোগে বোমা হামলা, আমার উপরে গ্রেনেড হামলা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 10টা অস্ত্র আমদানি, বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, বিচারকদের হত্যার মতো ঘটনা ঘটে। আমরা এসেছিলাম সন্ত্রাসবাদ প্রশ্নে শূন্য সহনশীলতার নীতি নিয়ে। আইনের আধুনিকীকরণ, জঙ্গিবাদ নির্মূলে বিশেষ সেল, যথাযথ নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু আবার সে অন্ধকার দিন এসেছে। সন্ত্রাসবাদে দণ্ডপ্রাপ্ত অনেকেই সাধারণ নির্বাচনের মাধ্যমে সাংসদ হয়েছেন। সন্ত্রাস দমনে বড় ভূমিকা নেওয়া আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অনেককেই চাকরি কেড়ে নেওয়া হয়েছে। সন্ত্রাসী যুক্ত ব্যক্তিরা মুক্তি পেয়ে প্রকাশ্যে কাজকর্ম শুরু করেছেন। দেশের অর্থনীতি, এখানে তিনি হয়তো বাবরকে উল্লেখ করছেন। দেশের অর্থনীতি নিয়েও সরব হাসিনা। তার অভিযোগ, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ইউনূসের নেতৃত্বাধীন
অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে। সন্ত্রাসের মাধ্যমে বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। মাত্র 1.5 বছরে তারা বিদেশি ও দেশি উৎস থেকে ঋণ করেছে 3,73,000 কোটি টাকা। তারেক রহমানের সরকারের 3 মাসের ঋণের পরিমাণ 1 লক্ষ কোটি টাকা। বিদ্যুৎ, তেল, গ্যাস, সেচের পানি, সার নেই, কর্মসংস্থান কমায়, মানুষের আয় কমেছে, পণ্যের দাম বেড়েছে। 2006 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলের জোট সরকারের শেষ বাজেট ছিল 70,000 কোটি টাকা। আমাদের শেষ বাজেট 2024-25-এর আকার ছিল 7,97,000 কোটি টাকা। তার দাবি, এই পরিসংখ্যানই প্রমাণ করছে দেশের অর্থনীতিতে আওয়ামী লীগ সরকার কতটা সুদৃঢ় হতে পেরেছিল। প্রশ্ন করা হচ্ছে যে আপনি দেশে ফিরে, এই যে আপনার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে আপনার দেশ এখন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে চলছে। এই অবস্থায় আপনি দেশকে আবার ঘুরে দাঁড় করাবেন কি করে? হাসিনার জবাব, সঠিক পরিকল্পনা বা বাস্তবায়ন এবং তার যথাযথ প্রয়োগ, এছাড়া আইন শৃঙ্খলার শাসন এবং অপরাধীদের প্রকৃতভাবে বিচার। যারা শয়ে শয়ে পুলিশ মেরেছে, হাজারে হাজারে পুলিশ মেরেছে, শয়ে শয়ে হাজারে হাজারে পুলিশ মেরেছে, নিরাপরাধ ব্যক্তিদের অন্ধকারে ঠেলে দিয়েছে এবং মৃত্যুকূপের অন্ধকারে ফেলে দিয়েছে, তাদের সঠিক বিচার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি চুপ করে বসে থাকবো না। তারপরের প্রশ্ন, সরকার তো দুটো সরকারই একটা চুক্তির মাধ্যমে দেশকে প্রায় অন্ধকার জায়গায় ঠেলে দিয়েছে। সেখানে আপনি কি করতে পারেন? অন্ধকার জায়গা বলতে এই যে গোলামি চুক্তি যেটা বলে, উনি বলছেন আমার প্রথম কাজ হবে এই গোলামি চুক্তি দেশে ফিরে, আমার প্রথম কাজ হবে এই দেশে ফিরে এই গোলামি চুক্তিকে কুচি কুচি করে ফেলে দেওয়া এবং দেশকে আবার নতুন পরিকল্পনার মাধ্যমে ঘুরিয়ে দাঁড় করানো, এবং সেটা সময় লাগলেও আমি করব বলে আমি দৃঢ়ভাবে নিশ্চিত। শেষ। তার মানে উনি দেশে ফিরে আইনের শাসন আবার প্রতিষ্ঠা করবেন, উনি যেটা বলছেন, এবং গোলামি চুক্তি সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে হবে। সময় সেটা লাগবে, কিন্তু দেশ ঘুরে দাঁড়াবে আবার। আর গোলামি চুক্তি যেটা আছে, কোনো দেশের নাম উনি করেননি। গোলামি চুক্তি যেটা আছে সেটা কুচি কুচি করে আমি ফেলে দেব, তারপরে আমি বুঝে নেব। অর্থাৎ তিনি দৃঢ় প্রতিজ্ঞ, তিনি এই যে গোলামি চুক্তির মাধ্যমে দেশকে একটা রাষ্ট্রের কাছে একদম বকলমে বেচে দেওয়া হয়েছে, সেটা তিনি মানবেন না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে ভারতের সঙ্গে তার একটা নিশ্চিতভাবে কথাবার্তা হয়েছে, এবং বাকিটা ভারত বুঝে নেবে বলেই এখন আমেরিকা, ধরুন এই যে আমেরিকা আছে, উনি নাম করেননি, কিন্তু এটা সকলের কাছে পরিষ্কার যে আমেরিকা এই গোলামি চুক্তিটা করেছে এবং সহসা আমেরিকা কিন্তু এখান থেকে ফিরতে চাইবে না। এখন আমেরিকা খুব বিপদের মধ্যে রয়েছে, নতুন করে বিপদ কিন্তু আর আমেরিকার ট্রাম্প আর নিতে পারবে না। সেখানে এই যে আবার বাংলাদেশের যুদ্ধ জাহাজ পাওয়া যেখানে পাঠানোর যে ব্যবস্থা করছে, এটা কি হচ্ছে? ট্রাম্পের বোকামির ফল হচ্ছে। এটা আরআইসি যেটা লিকুইড ফর্মে ছিল, আরআইসিটাকে শক্তিশালী করবে, সেখানে ইরান যোগ দিচ্ছে। আমি আগেই বলেছি বাংলাদেশকে নিয়ে নেওয়া হবে আরআইসির মধ্যে। তারপর এখান থেকে দেখবেন দুধদার করে এই যে আমেরিকার বাহিনী সমস্ত পালাবে, সব পালাবে। এরা এখন মানে সেই শীর্ষস্থানে আর নেই, সেটা মানতে অসুবিধা হচ্ছে। আপনার এককালে পয়সা ছিল,
আজকে আপনি ফকির, আমাদের জলসাঘর ছবিটা দেখেছেন ছবি বিশ্বাসের? আমেরিকা এখন জলসাঘরের সেই ছবি বিশ্বাস সে ধার করে বাইজি নাচানো হচ্ছে। একটা মাত্র চাকর ছাদে বসে পুরুক পুরুক করে তিনি গড়গড়া টানেন এবং চাকরকে হুমকি দেন তিনি একটা ওই মানে কি বলে ভাঙা চোরা একটা জমিদার বাড়িতে তিনি জমিদার সেজে বসে আছেন এবং শেষে ঘোড়ায় চড়ে গিয়ে তিনি যখন নিজের শক্তি প্রদর্শন করতে গেলেন ঘোড়া থেকে পড়ে তিনি মারা গেলেন। আমেরিকার অবস্থা হয়েছে তাই। জলসাঘরের এখন জমিদার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আরআইসি গঠন হোক, বললে দেখবেন এই যে শক্তি আছে বৃহৎ শক্তি, এখন আর বৃহৎ তো নেই, আঞ্চলিক দেশীয় শক্তিগুলো সমস্ত গজিয়ে উঠছে, তাতে ডোনাল্ড ট্রাম্প এটা মেনে নিতে পারছেন না। ফলে উনি ক্ষমতা দেখানোর চেষ্টা করছেন, ওনার ক্ষমতাই ওনাকে শেষ করে দেবে। আসলে কি জানেন, আসল হচ্ছে যে ক্ষমতা হজম করাটা খুব দুষ্কর। ক্ষমতাকে হজম করতে হয়, হজম করাও শিখতে হয়। হজম যখন হয় না তখন বদ হজম হয়ে যায়। ট্রাম্পের এখন বদ হজম হয়েছে, সেই বদ হজম আরআইসি ঠিক ওষুধ দিয়ে বার করে দেবে।